যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। আমাদের কত কিছু হতে ইচ্ছা করে মাঝে মাঝে, কখনো পাখি হতে ইচ্ছা করে, কখনো গাছ হতে ইচ্ছা করে, কখনো বা নদী হতে ইচ্ছা করে। এই সব কিছুই সম্ভব কিন্তু একমাত্র কবিতার মধ্যে দিয়ে। তাই আমি প্রমাশ্রী চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যেই আমাদের আগের এপিসোডগুলো দেখেছেন। আপনারা দেখেছেন আমাদের নিয়মগুলো একটু কিন্তু পরিবর্তিত হয়েছে। আমাদের ফার্স্ট রাউন্ড যেটা ছিল পছন্দের কবিতা, সেখানে আমরা দুজন কবিকে বেছে নিয়েছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর সুকুমার রায়। আমাদের প্রতিযোগিনীদের তাদের পছন্দ মতন কবিতা আবৃত্তি করতে হবে। আমাদের সেকেন্ড রাউন্ড একই থাকছে, বিচারকের পছন্দ। থার্ড রাউন্ড যেটা ছিল আমাদের সেই কঠিন রাউন্ডটা, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো, সেটা আরেকটু কঠিন করা হয়েছে, কারণ লড়াই কিন্তু কঠিন হচ্ছে। এখানে বিচারকেরা কবিতার একটা লাইন বলবেন, আর তার পরের লাইন থেকে সেই কবিতাটা বুঝে নিয়ে আবৃত্তি করতে হবে আমাদের প্রতিযোগিনীদের। আসুন তবে পরিচিত হয়ে নিই আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই রয়েছেন বিচারক পার্থপ্রতিম মিত্র মহাশয়, নমস্কার। তার পাশেই রয়েছেন বিচারক মীনাক্ষী ঘোষ মহাশয়া, নমস্কার। তার পাশেই রয়েছেন বিচারক অরিন্দম রায় মহাশয়, নমস্কার। আর তবে দেরি করব না, শুরু করে দিই আমাদের আজকের ফার্স্ট রাউন্ড। শুরু করছি আমাদের আজকের ফার্স্ট রাউন্ড। প্রথমেই ডেকে নিচ্ছি দীপ্তধি ভট্টাচার্যকে। চলে এসো দীপ্তধি। কেমন আছো দীপ্তধি? ভালো আছি। বেশ কিছুদিন পরে তোমার সাথে আবার দেখা হলো। নিশ্চয়ই আজ আরো অনেক নতুন নতুন কবিতা শোনাবে আমাদের। আচ্ছা, তুমি ফার্স্ট রাউন্ডের জন্য কোন কবিকে বেছে নিলে, রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায়? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করাই ভালো, তাই না? তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করাই ভালো। ঠিক আছে, শুরু করো তাহলে তোমার প্রথম কবিতা। কৃপণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষে করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি যখন চলেছিলে তোমার স্বর্গরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোকালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধনুধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দেও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দেও গো কিছু। ক্ষণকারের তরে রইনু মাথা নিচু। তোমার কি ভাবা আছে এ ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমার প্রবঞ্জনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা। যবে বাড়ি ফিরে পাত্রখানি উজাড় করে দেখি, এ কি ভিক্ষির মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। যা দিলেম রাজ ভিখারিকে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখ দুটি নয়ন ভরে, কেন দিইনি তোমায় আমার সকল শূন্য করে। নমস্কার। দীপ্তধি, রবি ঠাকুর যেরকম আমাদের আনন্দে দুঃখে সব কিছুতে আছে, একইভাবে কিন্তু আমাদের জীবনের চলার পথে অনেক শিক্ষাও আমরা তার কবিতার মধ্যে দিয়ে পাই, তাই না?
ঠিক আছে, তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়, আবার সেকেন্ড রাউন্ডে তোমাকে ডেকে নেব। এখন ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগিনী তানিশী গোস্বামীকে। তানিশীকে একটু ভয় ভয় লাগছে? না, হাসি মুখে করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি ফার্স্ট রাউন্ডের জন্য কোন কবিকে বেছে নিলে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, শুরু করো তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ি দিয়ে যেতে যেতে প্রদীপটি তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচের থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামে, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। আচ্ছা তানিশী, তুমি আবৃত্তি তো করো, তুমি মনে হয় লেখালেখিও করো, তাই তো? একটু আগে বলেছিলে। তাহলে এখন কেমন চর্চা চলছে সেসবের? হ্যাঁ, এখনো দেখি, এখন চলছে লেখালেখি। শুনবো কিন্তু একদিন তোমার কবিতা। নিশ্চয়। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগিনী সংহিতা রায়কে। কেমন আছো সংহিতা? ভালো আছে। বেশ কিছুদিন পরে আসলে আবার এখানে, কেমন লাগছে এসে? এসে তো খুবই ভালো লাগছে। সেই প্রথমবারের মতন একটু একটু ভয়টা তো নিশ্চয়ই আর নেই তোমার মধ্যে? হালকা ভয়। হালকা, সেটা থাকেই না। ঠিক আছে, তাহলে তুমি কোন কবিকে বেছে নেবে আজকে? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেই বেছে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, শুরু করো তাহলে। পরিচয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ফাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে
শুধাইছে দূর হতে যে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ঠিক আছে সংহিতা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়, আবার সেকেন্ড রাউন্ডে দেখা হবে। এখন ডেকে নিচ্ছি গীতাঞ্জলি হালদারকে। চলে এসো গীতাঞ্জলি। গীতাঞ্জলি, কাকে বেছে নেবে? আমি এবার বেছে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, শুরু করো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লোকজরি। আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি, ফোনের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছেলে কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। গীতাঞ্জলির কি মায়ের সাথে লুকোচুরি খেলা হয়? মাঝে মধ্যে। মাঝে মধ্যে, আর বন্ধুদের সাথে তো হয় নিশ্চয়ই। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানে শেষ হলো। ফার্স্ট রাউন্ডে রবীন্দ্রনাথ ঠাকুর আর সুকুমার রায়ের মধ্যে থেকে প্রত্যেকেই বেছে নিয়েছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকেই। আমাদের শুরুটা কিন্তু তাকে দিয়েই হয় সবসময়। আর এবার যাচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দ। এর জন্য আমাদের 3টে বিষয় নির্ধারিত হয়েছে, তার মধ্যে যে কোনো একটি বিষয়ে তাদেরকে আবৃত্তি করতে হবে। প্রথম বিষয় হলো প্রকৃতি বিষয়ক কবিতা, দ্বিতীয় ছন্দের কবিতা, তৃতীয় শিশু সুলভ কবিতা। এর মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে তাদেরকে আবৃত্তি করতে হবে। দেখি বিচারকেরা কোন প্রতিযোগিনীকে কোন বিষয়টি বেছে দেন। ডেকে নিচ্ছি দীপ্তধিকে। চলে এসো দীপ্তধি। দীপ্তধিকে প্রশ্ন করবেন বিচারক পার্থ প্রতিম মিত্র। ছন্দ, কবিতার একটা ছন্দের চলন তো থাকেই, সেইটা একটা আছে। আরেকটা হচ্ছে প্রকৃতি বিষয়ক, আরেকটা শিশু সুলভ, শিশু মননের কবিতা কবি লিখছেন। তো তুমি এই 3টের ভিতরে কোনটা করবে?
শিশু সুলভ। শিশু সুলভ। কোন কবিতা করবে শিশু সুলভ? কোন কবির? খোকার ইচ্ছে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। শিরোনামে খোকার ইচ্ছে, কবিতাটা তুমি মনে করছো শিশু সুলভ, তাই তো? করো। খোকার ইচ্ছে, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। উঠতে বসতে বাবা হাকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আবার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন, কি হবি তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলে, অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুরে ঘোড়াই, লাট্টু ঘোড়াই, ক্রিকেট খেলি আর সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে, সবাই বলেন মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে। কি আর করব এখন আমার অবস্থাটা এই, লেখা পড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক এক জনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। দীপ্তধি, তোমার থেকে পুরো কবিতাটা অন্য একদিন শুনবো, তবে তুমি এখন গিয়ে তোমার জায়গায় বসে পড়ো। ঠিক আছে। এখন ডেকে নিচ্ছি তানিশিকে। চলে এসো তানিশি। তানিশি প্রস্তুত তো সেকেন্ড রাউন্ডের জন্য? ভয় নেই এখন আর। এখন তানিশিকে প্রশ্ন করবে বিচারক মীনাক্ষী ঘোষ। তানিশি, কবিতা খুব ভালোবাসো বলতে, তো এবারে তো সেকেন্ড রাউন্ডে বিষয় ছন্দ, প্রকৃতি এবং শিশু সুলভ, তুমি কোনটা এর মধ্যে? আমি প্রকৃতি পর্যায়ে বসবো। তার মানে তুমি খুব প্রকৃতিকে ভালোবাসো। হ্যাঁ। কোন ঋতু তোমার খুব পছন্দ? আমার নিজের পছন্দ আষাঢ়। তাই? বৃষ্টি মানে মাস, মানে বর্ষাকাল পছন্দ? বর্ষাকাল, আষাঢ়, বসন্ত তো আছেই, তার মানে তুমি 6টা ঋতুকেই খুব ভালোবাসো? আমি 6টা ঋতুকেই। তাহলে এবারে কোন কবিতাটি শোনাবে? আমি মেঘদূতে দেখা ফেরা কবিতাটি শোনাবো। ঠিক আছে, শোনাও। নমস্কার। মেঘদূতে দেখা কবিতা ফেরা। চাই যে একটু নদী শঙ্খচিল হয়ে উড়ে আসে, ফুল ফোটে, বৃষ্টি হয়, কবিতার মতো জোছনা ভাসে। আমি চাই যেই একটি মেঘ কাছে আসে, ছায়া দেয়, দেয়ালে আলো ছায়ার খেলায় প্রেয়সীর মুখ স্পষ্ট দেখতে পাই। আমি এখনো নাগরিক শৃঙ্খল বেড়ি ভেঙে দুর্বার স্বপ্ন দেখি, বিলয়প্রাপ্ত অরণ্য মৃগয়া ভূমি দেখে থমকে দাঁড়াই। যখন কচি পাতার বুকে আলো হয়ে ঘুমায় কিশোরী সকাল, আমি তখন দুরন্ত বাতাসের সাথে ফিসফিস করে গল্প করি। আমি কাল্পনিক পাখিদের সাথে তর্ক করে করে ক্লান্ত হই। বাহ, খুব ভালো হয়েছে। তানিশির 6টা ঋতুই ভালো লাগে, তাই তো? তোমার মতন কিন্তু রবি ঠাকুরেরও 6টা ঋতুতে থাকার জন্য আলাদা আলাদা বাড়ি ছিল, জানো কি সেটা? শান্তিনিকেতনে গেলে দেখতে পারবে তুমি। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি সংহিতাকে। চলে এসো সংহিতা। সংহিতাকে প্রশ্ন করবেন বিচারক অরিন্দম রায়। সংহিতা, তুমি তো জানোই যে এখানে কি বিষয়গুলো আছে। ছন্দের কবিতা, প্রকৃতি বিষয়ক, শিশু সুলভ। তুমি কোন ধরনের কবিতা করবে? প্রকৃতি বিষয়ক। প্রকৃতি বিষয়ক। শিকার, কবি জীবনানন্দ দাশ। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল,
চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখনো আকাশে রয়েছে। পাড়াগার বাঁশর ঘরের সবচেয়ে গধূলি মোদির মেয়েটির মতন, কিংবা মিশরের মানুষে তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিখের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতন। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতন ঝিলমিল করছে। ঠিক আছে, সংহিতা বসে পড়ো গিয়ে তোমার জায়গায়, আবার থার্ড রাউন্ডে ডেকে নেব তোমার। এখন ডেকে নিচ্ছি গীতাঞ্জলিকে। চলে এসো গীতাঞ্জলি। গীতাঞ্জলিকে প্রশ্ন করবেন বিচারক পার্থ প্রতিম মিত্র। আমাদের তো 3 ধরনের কবিতা এই রাউন্ডে আমরা করছি, তো তুমি তার ভিতরে প্রথমটা রয়েছে হচ্ছে আমাদের ছন্দের কবিতা, দ্বিতীয়টা প্রকৃতির, তৃতীয়টা শিশু সুলভ। তুমি কোনটা করতে চাও? আমি ছন্দের কবিতা করছি। ছন্দের কবিতা, কি কবিতা করবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া আটের স্বপ্ন। সব কবিতাই তো ছন্দের, তার ভিতরে একটা কোথাও মুক্ত ছন্দ রয়েছে। ঠিক আছে, দেখি তুমি কিভাবে ছন্দটাকে আবিষ্কার করছো, কিভাবে ছন্দটাকে প্রকাশ ঘটাচ্ছ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খাপছাড়া আটের স্বপ্ন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠোকি বড় গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দূরদার জানালা দরজা। রাস্তা চলিছে যত অজগর সাপ, পিঠেটা ট্রাম গাড়ি পরে ধূপ ধাপ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মরে। গীতাঞ্জলির প্রিয় কবি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? বুঝতেই পারছি দুটো রাউন্ডেই তুমি তার কবিতাই করলে, তোমার নামও গীতাঞ্জলি, তাই তো? আচ্ছা, আর কোন কবি তোমার প্রিয়, মানে কোন কবির কবিতা পড়তে বা আবৃত্তি করতে তোমার ভালো লাগে? আমার সুকুমার রায়ের কবিতা খুব ভালো লাগে। তার ননসেন্স রাইম, আবোল তাবোল, তাই তো? আচ্ছা ঠিক আছে, বসে পড়ো গিয়ে। ঠিক আছে, আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দ শেষ হলো। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনাদের কাজটা মনে আছে তো এই বিরতিতে? আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে যান, লাইক করুন, কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে ওদের মধ্যে। এই লড়াই নিয়ে আবার ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই
মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হাট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জোরে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমাদের ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন আমরা শুরু করব আমাদের থার্ড রাউন্ড, যেখানে বিচারকেরা একটা লাইন আবৃত্তি করবে, তারপরে সেই কবিতাটা বুঝে নিয়ে আমাদের প্রতিযোগিনীদের সেকেন্ড লাইন থেকে আবৃত্তি করে শোনাতে হবে। এখন ডেকে নিচ্ছি থার্ড রাউন্ডের জন্য দীপ্তধিকে। চলে এসো দীপ্তধি। দীপ্তধিকে প্রশ্ন করবেন বিচারক পার্থপ্রতিম মিত্র। গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে ছাড়া 6 মাস নাকাল। রেগে মেগে বলেন বাদর, নাম দিনু তোর মাকাল। নামটি শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভোর, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শুধায়, একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে। ঠিক আছে দীপ্তধি, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি তানিশিকে। চলে এসো তানিশি।
তানিশী, তাহলে দেখে নি তোমার জন্য কোন লাইন অপেক্ষা করে আছে। তানিশীকে প্রশ্ন করবেন বিচারক মীনাক্ষী ঘোষ। তানিশী, আমি একটা কবিতার লাইন বলছি, তুমি তারপর থেকে কবিতাটি বলবে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে তাকাও। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটি জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। বাহ, শুন, কবিতাটি কার লেখা জানো? কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বাস, খুব ভালো, এসো। তানিশীর তাহলে বেশ ভালোই কবিতা চর্চা করা হয়, তাই না? যে জন্য উনি একটা লাইন বললেন, তুমি তার পরের থেকে বলতে পারলে। পড়ার মধ্যে পড়েছিল, তাই তো? পড়া কবিতার মধ্যেই জানাই কবিতাটা ছিল। ভালোই হয়েছে, যাও গিয়ে বসে পড়ো তোমার। এখন ডেকে নিচ্ছে সংহিতাকে। চলে এসো সংহিতা। সংহিতাকে প্রশ্ন করবেন অরিন্দম রায়। আমি একটা লাইন আবৃত্তি করছি, তুমি তারপরের থেকে করবে। হ্যাঁ। শিউলি ফুলের রাশি শিশিরের আঘাত সয় না। অন্তত আমার কৈশোরে তারা এরকমই ছিল। এখন শিউলি ফুলের খবর রাখি না অবশ্য, জানি না তারা স্বভাব বদলেছে কিনা। আমার কৈশোরে শিউলির বোঁটার রং ছিল শিউলির বোঁটারই মতন, কোনো কিছুর সঙ্গেই তার তুলনা চলে না। আমার কৈশোরে পথের ওপর ঝরে পড়ে থাকা শিশির মাখা শিউলির ওপর পা ফেললে পাপ হতো, আমরা পাপ কাটানোর জন্য প্রণাম করতাম। আমার কৈশোরে শিউলির সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ, তখন রোদ্দুর ছিল তাপহীন উজ্জ্বল। দুহাত ভরা শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতো আমার কোনো গোপন দুঃখ নেই, আমার হৃদয়ে কোনো দাগ নেই। পৃথিবীর সব আকাশ থেকে বেজে উঠছে উৎসবের বাজনা। সাদা শিউলি বড় শুদ্ধ, প্রয়োজনীয়। দেখলেই বলতে ইচ্ছে করত আমি কাউকে কোনো দুঃখ দেব না। অন্তত এরকমই ছিল আমার কৈশোরে। এখন অবশ্য শিউলি ফুলের খবরও রাখি না। ঠিক আছে, ভালো আছে। সংহিতা, আমার প্রিয় ফুল কিন্তু শিউলি। তোমার? আমার তো সব ফুলই প্রায় ভালো লাগে। শিউলি, সাথে প্রিয় ঋতু শরৎ, তাই তো? ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে গীতাঞ্জলিকে। চলে এসো গীতাঞ্জলি। গীতাঞ্জলিকে প্রশ্ন করবেন বিচারক পার্থ প্রতিম মিত্র। শুনতে পেলুম পোস্ত গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে? জানতে যাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসাই। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে। গীতাঞ্জলি, তাহলে মন্দ নয় সে পাত্র ভালো নাকি? হয়তো
হয়তো কবিতাটা পুরোটা পড়লে আমরা জানতে পারবো, তাই তো? ভালোই পাত্র হবে হয়তো। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের 3টে রাউন্ড শেষ, ওদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হলো। আপনারা কমেন্ট করেছেন তো আমাদের ফেসবুক পেজে যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে গিয়ে লাইক করুন, কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। এখন বিচারকদের বিচার করার পালা, তাদের জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ, এবার ফলাফল জেনে নেওয়ার পালা। আর সাথে আমার একটু মন খারাপ হওয়ারও পালা, কারণ দুজনকে আমাকে বিদায় জানাতে হবে আজকে এই মঞ্চের থেকে। তারা আবার বাড়িতে অভ্যেস করবে, তাদের সাথে আবার আমার দেখা হবে এই মঞ্চেই। এখন চলে যাব বিচারক পার্থপ্রতিম মিত্রের কাছে, তার কাছ থেকে জেনে নেব আজকের ফলাফল। খুব সুন্দর প্রত্যেকের প্রয়াস, বিশেষ করে কবিতা নিয়ে এরা বড় হচ্ছে। কবিতার মতো একটা সুন্দর যাপন এদের হোক প্রত্যেকেরই। তবে আবৃত্তি করতে গিয়ে যারা করছে, এখানে সঞ্চালিকাও বলছিল হার জিত বিষয়টা এইভাবে নেওয়া মনে হয় উচিত হবে না। এটা আমাদের একটা চলন, স্বাভাবিক চলন, অনেক বড় জীবন। কবিতাকে তাহলে আরো সুন্দর করে আত্মস্থ করবে। আমরা একটু বলছি, দীপ্তধি একটু স্নায়ু চাপে ছিল, এটা ওর একটা সীমাবদ্ধতা, এটাকে অতিক্রম করতে হবে। সে যে চর্চা করেছে একটা বিশ্বাস নিয়ে সেটা আবৃত্তি করবে, এই তো বিষয়টা। স্বরের উত্তরণ অবতরণ, যেটাকে আমরা ইংরাজি পরিভাষায় বলি মডিউলেশন, সেখানে প্রত্যেকে একটু সীমাবদ্ধতার শিকার। উচ্চারণ দুষ্টতাও যেমন হচ্ছে কাজ, জেডের প্রাধান্য, জ এইসব মানে অক্ষরটার প্রাধান্য হচ্ছে, জেডের প্রাধান্য খুব বেশি এসে যাচ্ছে। এই ধরনের বেশ কিছু উচ্চারণ দুষ্টতার অনেকেই শিকার। স্মৃতি বিভ্রম, এটা খুব সীমায়িত। তারা এত কবিতার চলনের ভিতর রয়েছে, আমরা প্রথম পংক্তি বলছি তার থেকে কবিতা বলে দিচ্ছে, সেখানে একজনই হয়তো একটু স্মৃতি বিভ্রমে শিকার হয়েছে। পাশাপাশি আরেকটাও বলছি যে কবিতার ভিতরে গল্প লুকিয়ে থাকে অনেক কবিতাতেই, কিন্তু তার সেই গল্পটা, সেই মূল ভাবটা প্রকাশ করতে গিয়ে তার ছন্দের যে চলন, সেইটা যাতে ব্যাঘাতপ্রাপ্ত না হয়, এটাও মনে হয় আমাদের একটু মনে রাখা উচিত। খুব সুন্দর আবৃত্তি করেছে সংহিতা। এইবারে সে রবীন্দ্রনাথের আমাদের সবার খুব প্রিয় কবিতা, তার সেই কথা যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। এর ভিতরে একটু মোর নাম, এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন একটা প্রচ্ছন্নভাবে হলো এসে যাচ্ছে, তাতে মনে হয় রবীন্দ্রনাথের সেই বার্তাটা একটু বিঘ্নিত হচ্ছে। সে আবারও ভাববে, এই ভাবনাটা আমার ভাবনাটা চূড়ান্ত না, নানান দৃষ্টিকোণ নিয়ে কবিতার ছবিকে বার করা যায়, সেইভাবেও ভাবতে পারে, এই দৃষ্টিকোণটা ভাবতে পারে, বাকিটা মানুষ বিচার করবে। আমাদের এই প্রত্যেকেই ভালো আবৃত্তি করেছে, আবার বলছি প্রয়াস খুব সুন্দর, তারা প্রয়াসমগ্ন থাকবে। সংহিতা খুব সুন্দর আবৃত্তি, সুন্দর কণ্ঠতার, সে আমাদের বিচারের প্রথম, পরবর্তী স্তরে যাবে সঙ্গীতা রায়। আর দ্বিতীয় হচ্ছে তানিশী গোস্বামী। দুজনকে আমাদের বিচারক মণ্ডলীর থেকে অনেক শুভেচ্ছা।
একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিল। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে। সংহিতা আর তানিশী, তোমাদের অনেক অনেক অভিনন্দন। তোমাদের নিয়ে আমি যাব আমাদের আগামী কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। আর দীপ্তধি আর গীতাঞ্জলি, তোমরাও একেবারেই মন খারাপ করবে না, তোমাদের সাথে কিন্তু আমার আবার দেখা হবে। এখন আমি ডেকে নিচ্ছি দীপ্তধিকে। চলে এসো দীপ্তধি। দীপ্তধির হাতে মেমেন্টো তুলে দেবেন বিচারক মীনাক্ষী ঘোষ। দীপ্তধি, মন খারাপ না একদম? ঠিক আছে, তোমার যেই যেই সীমাবদ্ধতাগুলো বিচারকেরা বললেন সেগুলোকে তুমি আরেকটু দেখো, আরও অভ্যেস করো, তোমার সাথে আবার আমাদের দেখা হবে। এখন ডেকে নেব গীতাঞ্জলিকে। চলে এসো গীতাঞ্জলি। গীতাঞ্জলির হাতে মেমেন্টো তুলে দেবেন বিচারক অরিন্দম রায়। গীতাঞ্জলি, মন খারাপ না? আবার দেখা হবে, তাই তো? ঠিক আছে, বসে পড়ো। এখন আমিও বিদায় জানাচ্ছি, আবার ফিরে আসবো নতুন কবিতার ভেলা ভাসিয়ে, নতুন আবৃত্তিকারদের নিয়ে, আরও নতুন নতুন সব কবিতা নিয়ে। আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।